ভারতবাসী কি তবে এক ভয়াবহ অন্ধকারের দিকে এগোচ্ছে? কয়েকদিন আগে হায়দ্রাবাদের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি সতর্কবার্তা সারা দেশে যেন এক কম্পন সৃষ্টি করেছে। পেট্রোল ডিজেলের ব্যবহার কমান, বিদেশ ভ্রমণ বন্ধ করুন, সোনা কেনা বন্ধ করুন। হঠাৎ করে কেন দেশের প্রধান সেবককে এমন কথা বলতে হলো? এই একটা সুযোগের অপেক্ষায় ছিল দেশের ভেতরের এবং বাইরের সেই নিন্দুক শক্তিরা। তারা চিৎকার করে বলছে ভারতের ভাড়ার নাকি শূন্য, ভারত নাকি দেউলিয়া হওয়ার পথে। কিন্তু পর্দার আড়ালে থাকা সত্যিটা কি এতটাই দুর্বল, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর জিওপলিটিক্যাল মাস্টার প্ল্যান? রাজনাথ সিংয়ের একটি রিপোর্ট আজ বিরোধীদের সমস্ত দম্ভ চুরমার করে দিয়েছে। আজ সময় এসেছে সেই সব মুখোশ খুলে দেওয়ার। আমি সুশোভন, আজ আপনাদের দেখাবো ভারতের সেই অদৃশ্য শক্তির আসল রূপ। দর্শকদের অনুরোধ করব, স্ক্রিনে থাকা এই হেডলাইনটি খুব ভালো করে লক্ষ্য করুন। স্বনামধন্য ইংরেজি সংবাদপত্র দ্য হিন্দুর এই প্রতিবেদনে পরিষ্কার ভাষায় লেখা আছে, ইন্ডিয়া সিকিউর নো ফুয়েল স্টোরেজ। অর্থাৎ পশ্চিম এশিয়ার রণক্ষেত্রে যখন কামানের গোলা আর মিসাইল ছুটছে, যখন গোটা বিশ্ব জ্বালানি সংকটের আশঙ্কায় থরথর করে কাঁপছে, তখন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বুক ঠুকে বলছেন, আমরা সুরক্ষিত, আমাদের কোনো চিন্তা নেই। কিন্তু এখানেই এক বিশাল বড় প্যারাডক্স বা আপাত বিরোধী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একদিকে আমাদের ডিফেন্স মিনিস্টার বলছেন আমরা নিরাপদ, অন্যদিকে ঠিক 24 ঘন্টা আগে হায়দ্রাবাদের জনসভা থেকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সতর্ক করছেন। তিনি বলছেন পেট্রোল ডিজেলের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। এবার আপনাদের মনে প্রশ্ন জাগা খুব স্বাভাবিক, তাহলে কি সরকার আমাদের কাছে কিছু গোপন করছে? নিন্দু করে তো ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে। দেশবিরোধী শক্তিগুলোর দাবি ভারত আসলে বিপদে পড়েছে এবং সরকার এখন ফেস সেভিং বা নিজেদের মুখ রক্ষার চেষ্টা করছে। তাদের বক্তব্য অনুযায়ী ভারতের তেলের ভাণ্ডার নাকি শেষ হওয়ার পথে। কিন্তু বন্ধুরা, সত্যি কি তাই, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি? কেন ভারত সরকার একদিকে আমাদের সাবধান করছে আর অন্যদিকে বিশ্বমঞ্চে নিজেদের শক্তি প্রদর্শন করছে? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা কেবল খবর পড়ব না, আমরা ব্যবচ্ছেদ করব সেই ইনভিজিবল শিল্ড বা অদৃশ্য রক্ষা কবচের, যা গত কয়েক বছর ধরে তিল তিল করে ভারত সরকার তৈরি করেছে। কেন আমেরিকার মতো দেশও আজ ভারতের এই এনার্জি ডিপ্লোমেসি দেখে অবাক হচ্ছে? রাজনাথ সিংয়ের হাতে এমন কি পরিসংখ্যান আছে যা বিরোধীদের সমস্ত যুক্তিকে ধূলিসাৎ করে দেয়? চলুন তথ্যের গভীরে গিয়ে বাস্তবের মুখোমুখি হই। বন্ধুরা, আমাদের চোখের সামনে বর্তমান বিশ্ব আজ এক ফুটন্ত আগ্নেয়গিরির সামনে দাঁড়িয়ে আছে। ওয়েস্ট এশিয়া বা পশ্চিম এশিয়ায় ইসরায়েল এবং ইরানের মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে, সেটা কেবল দুটি দেশের সীমানার লড়াই নয়, এর সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক ক্রুড অয়েল মার্কেট বা অপরিশোধিত তেলের বাজারে। আপনারা হয়তো জানেন না, বিশ্বের মোট তেল সরবরাহের এক বিশাল অংশ আসে এই মধ্যপ্রাচ্যের থেকে। আর যখনই এখানে কামানের গোলা ওড়ে, তখনই সারা বিশ্বে তেলের হাহাকার শুরু হয়। কিন্তু প্রশ্ন হলো, চারদিকে যখন আগুনের শিখা, তখন ভারত কিভাবে এত শান্ত আছে? আসলে এটি কোনো সাধারণ যুদ্ধ নয়, এটি একটি গ্লোবাল এনার্জি ওয়ার। তেলের রাজনীতি দিয়ে বিশ্বকে নিয়ন্ত্রণ করার এক খেলা চলছে। আপনি জানলে অবাক হবেন, ইউরোপের অনেক উন্নত দেশ, যাদের আমরা সমৃদ্ধশালী বলি, তারা ইতিমধ্যেই জ্বালানির ব্যবহারে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছে। জার্মানি থেকে ব্রিটেন, এমনকি আমেরিকাতেও পেট্রোলের দাম 30 থেকে 70% পর্যন্ত আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। সাধারণ মানুষ সেখানে জ্বালানির জন্য লাইনে দাঁড়াচ্ছে। কিন্তু একবার ভারতের দিকে তাকান, আমাদের এখানে কি পেট্রোল পাম্পে লাইন আছে? পেট্রোলের দাম কি রাতারাতি দ্বিগুণ হয়ে গেছে? উত্তর হলো না। কিন্তু কেন? আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়া সত্ত্বেও ভারতে দাম স্থিতিশীল কেন? এখানে লুকিয়ে আছে ভারত সরকারের প্রখর এনার্জি ডিপ্লোমেসি বা জ্বালানি কূটনীতি। ভারত কোনো একটি বিশেষ ব্লকের উপর নির্ভর না করে সারা বিশ্বের সাথে এমন এক ভারসাম্য বজায় রেখেছে যে সংকট থাকলেও আমাদের সরবরাহ ব্যবস্থা বা সাপ্লাই চেইন ভেঙে পড়েনি। নিন্দুকেরা যেটা বুঝতে ব্যর্থ হচ্ছে, তা হলেও ভারত এখন আর অন্যের দয়ায় চলা কোনো দেশ নয়। ভারত এখন নিজের স্বার্থে বিশ্ববাজার নিয়ন্ত্রণ করতে জানে। কিন্তু এই স্থিতিশীলতার পেছনে ভারত সরকারকে কি কঠিন পদক্ষেপ নিতে হয়েছে
তা জানলে আপনিও চমকে যাবেন। অনেক তো হলো জল্পনা, এবার একটু নিরেট তথ্যে আসা যাক। কারণ তথ্য যেখানে কথা বলে সেখানে গুজব বা রটনা আপনা আপনি বন্ধ হয়ে যায়। বিরোধীরা যখন গলা ফাটিয়ে বলছিলেন যে দেশে তেলের সংকট শুরু হয়েছে, ঠিক তখনই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লির এক উচ্চ পর্যায়ের বৈঠকে এমন কিছু পরিসংখ্যান দিয়েছেন যা শুনলে আমাদের দেশের শত্রু এবং নিন্দুকদের রাতের ঘুম উড়ে যেতে বাধ্য। রাজনাথ সিং জানিয়েছেন, ভারত সরকারের কাছে বর্তমানে 60 দিনের ক্রুড অয়েল রিজার্ভ বা অপরিশোধিত তেলের ভাণ্ডার মজুত আছে। শুধু তাই নয়, আমাদের কাছে 60 দিনের ন্যাচারাল গ্যাস এবং 45 দিনের এলপিজি বা রান্নার গ্যাসের রোলিং স্টক তৈরি হয়েছে। বন্ধুরা, একবার ঠান্ডা মাথায় ভাবুন এর গভীরতা কতটা। এর মানে হলো, যদি আজ রাত থেকে কোনো এক দৈব কারণে বিশ্বজুড়ে তেলের আমদানি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, তবুও আগামী 2 মাস ভারতের প্রতিটি চাকা সচল থাকবে। ভারতের কোনো রান্নাঘরে উনুন জ্বলতে সমস্যা হবে না। ভারত থমকে যাবে না। এই যে বিশাল মজুত ব্যবস্থা, একে কারিগরি ভাষায় বলা হয় স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভস। আমাদের দেশ আজ থেকে নয়, বরং গত কয়েক বছর ধরে অত্যন্ত গোপনে এবং সতর্কতার সাথে নিজের মাটির নিচে বিশাল বিশাল তেলের গুদাম বা আন্ডারগ্রাউন্ড রক ক্যাভার্নস তৈরি করেছে। বিশাখাপত্তনম, বেঙ্গালুরু এবং পাদুর, ভারতের উপকূলীয় অঞ্চলের এই জায়গাগুলোতে কয়েক লক্ষ মেট্রিক টন তেল জমা করে রাখা হয়েছে। একেই বলে একটি শক্তিশালী রাষ্ট্রের পাওয়ার ব্যাকআপ। আমরা কেবল বর্তমানে বাঁচি না, ভারত সরকার আগামী দিনের সংকটের কথা মাথায় রেখে এই এনার্জি সিকিউরিটি নিশ্চিত করেছে। যারা আজ তেলের সংকট নিয়ে রাজনীতি করতে চাইছেন, রাজনাথ সিংয়ের রিপোর্ট তাদের সমস্ত ভ্রান্ত যুক্তিকেই ইতিহাসের আস্থা খুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন প্রশ্ন উঠতে পারে, তবে প্রধানমন্ত্রী মোদি কেন পেট্রোল ডিজেল কম ব্যবহারের কথা বললেন? বন্ধুরা, একজন প্রকৃত রাষ্ট্রনায়ক তিনিই যিনি সুসময়ে দুঃসময়ের কথা ভাবেন। একেই বলে রেসপন্সিবল কনজাম্পশন। ভারত বর্তমানে বিশ্বের 4র্থ বৃহত্তম ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস বা বৈদেশিক মুদ্রার ভাণ্ডার নিয়ে বসে আছে। কিন্তু তেল আমদানিতে আমাদের প্রচুর ডলার খরচ হয়। প্রধানমন্ত্রী চাইছেন আমাদের এই ডলার যেন যুদ্ধের বাজারে অহেতুক খরচ না হয়। তিনি চাইছেন আমরা যেন পাবলিক ট্রান্সপোর্ট এবং কার পোলিং ব্যবহার করি। এটি ভারতের দুর্বলতা নয়, এটি ভারতের ইকোনমিক সভারেনিটি বা অর্থনৈতিক সার্বভৌমত্ব রক্ষার এক মাস্টার প্ল্যান। বন্ধুরা, এবার স্ক্রিনে থাকা এই প্রতিবেদনটি খুব মন দিয়ে দেখুন। যেখানে আমেরিকা, ইউরোপ, এমনকি আমাদের প্রতিবেশী দেশগুলোতেও তেলের দাম আকাশছোঁয়া হয়ে গেছে, সাধারণ মানুষ যেখানে পাম্পে গিয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছে, সেখানে ভারতে কি হচ্ছে? আমাদের দেশের অয়েল মার্কেটিং কোম্পানিজ বা তেল বিপণন সংস্থাগুলো প্রতিদিন প্রায় 1000 কোটি টাকা করে লোকসান সহ্য করছে। কেন জানেন? যাতে আপনার পকেটের 1 পয়সাও বাড়তি খরচ না হয়। আসলে এটি কেবল ব্যবসার কথা নয়, এটি হলো জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা। কিন্তু আমাদের তথাকথিত বিরোধী শক্তিরা বা নিন্দুকেরা কি কখনো এই সত্যিটা আপনাদেরকে বলবে? তারা কি বলবে যে এই বছরের প্রথম কোয়ার্টারে ভারত সরকার প্রায় 2 লক্ষ কোটি টাকার আন্ডার রিকভারিজ বা লোকসানের বোঝা নিজের কাঁধে তুলে নিয়েছে? তারা বলবে না, কারণ এতে সত্যটা সামনে চলে আসবে যে মোদি সরকার সাধারণ মানুষের স্বস্তি বজায় রাখতে কতটা ত্যাগ স্বীকার করছে। একেই বলে সত্যিকারের জনগণের সরকার। যেখানে বিশ্বের অনেক দেশ আজ জ্বালানি সংকটে দেউলিয়া হওয়ার উপক্রম হয়েছে, সেখানে আমাদের সরকার কেবল সাধারণ মানুষ নয়, দেশের অর্থনীতির মেরুদণ্ড অর্থাৎ ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এমএসএমই সেক্টরকেও রক্ষা করছে। সরকার প্রায় 2.55 কোটি টাকার এনার্জি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম অনুমোদন করেছে। এর মানে কি? এর মানে হলো যুদ্ধের বাজারে যদি ছোট ছোট কারখানাগুলো সংকটে পড়ে, তবে সরকার তাদের পাশে দাঁড়াবে, যাতে কোনো কর্মীর চাকরি না যায় এবং দেশের উৎপাদন ব্যবস্থা থমকে না যায়। যেখানে সমালোচকরা সংকটের গান গাইছে, সেখানে ভারত সরকার নিঃশব্দে এক বিশাল অর্থনৈতিক সুরক্ষা কবচ তৈরি করতে চলেছে। এটি কেবল রাজধর্ম নয়, এটি হলো ভারতের আত্মনির্ভর হয়ে ওঠার পথে এক বলিষ্ঠ পদক্ষেপ। বন্ধুরা, আমাদের বুঝতে হবে যে ভারত এখন আর সেই পুরনো দুর্বল দেশ নেই যে কেবল আমদানির ওপর নির্ভর করে বসে থাকবে। রাজনাথ সিং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উভয়েই যে বিষয়টির উপর সবথেকে বেশি জোর দিচ্ছেন তা হলো রিনিউয়েবল এনার্জি বা নবীকরণযোগ্য শক্তি।
কেন? কারণ যে দেশ জ্বালানির জন্য অন্যের ওপর নির্ভর করে সেই দেশের সার্বভৌমত্ব সবসময় ঝুঁকির মুখে থাকে। প্রধানমন্ত্রী আমাদের অন্নদাতাদের অর্থাৎ কৃষকদের আহ্বান জানিয়েছেন সৌরশক্তির সেচ পাম্প ব্যবহার করতে। এটি কেবল পরিবেশ রক্ষার কোনো শৌখিন উদ্যোগ নয়, এটি হলো একটি অত্যন্ত গভীর জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি। ভেবে দেখুন, আমাদের কৃষিকাজ যদি সৌরশক্তিতে চলে তবে পেট্রোল বা ডিজেলের চাহিদা কয়েক গুণ কমে যাবে। আর চাহিদা কমলে রাশিয়ার ইউক্রেন যুদ্ধ হোক বা পশ্চিম এশিয়ার অস্থিরতা, কোনো কিছুই আমাদের খাদ্য নিরাপত্তাকে স্পর্শ করতে পারবে না। ভারত এখন আর কোনো নির্দিষ্ট ব্লকের অংশ নয়, বরং আমরা মাল্টি অ্যালাইনমেন্ট পলিসি নিয়ে চলছি। নিন্দুকেরা হয়তো জানে না যে ভারত এখনও 40টিরও বেশি দেশ থেকে তেল আমদানি করছে। কেন এই বৈচিত্র্য? যাতে কোনো একটি দেশ বা অঞ্চল সংকটে পড়লে আমাদের দেশের চাকা থমকে না যায়। আমরা রাশিয়ার থেকে তেল নিচ্ছি, আমরা মধ্যপ্রাচ্য থেকে নিচ্ছি, আবার বিকল্প পথ হিসেবে উত্তর আমেরিকার দেশগুলোর সাথেও সুদৃঢ় সম্পর্ক করেছি। একদিকে যখন উন্নত দেশগুলো সংকটের সামনে দিশেহারা, তখন ভারত নিজের শক্তির উৎসকে বহুমুখী করে তুলছে। এটি কেবল একটি নীতি নয়, এটি হলো ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন রক্ষার লড়াই। আমরা যা করছি তা আগামী 50 বছরের ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপন করছে। পরিশেষে এটাই বলবো, ভারতের ক্ষমতা এখন বিশ্ব স্বীকৃত। প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শিতা এবং রাজনাথ সিংয়ের কড়া নিরাপত্তা ব্যবস্থায় ভারত আজ বিশ্বের দরবারে এক অপ্রতিদ্বন্দ্বী শক্তি। সমালোচকরা সমালোচনা করবেই, কিন্তু বাস্তব এটাই যে ভারত আজ সিকিওর অ্যান্ড সেলফ রিলায়েন্ট। আমাদেরও উচিত এই সংকটের সময়ে সরকারের পাশে দাঁড়ানো। সামান্য জ্বালানি সাশ্রয় করে আমরা আমাদের দেশের ফরেন রিজার্ভ রক্ষা করতে পারি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং এই জিওপলিটিক্যাল পরিস্থিতিতে আপনাদের মতামত কি তা কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে সত্যটা সবার কাছে পৌঁছে দিন। আর আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুশোভন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।